আজ 28শে এপ্রিল 2025 সোমবার। দেখুন ঝটপট 10টা খবরের সংক্ষিপ্তসার। ক্রমে ময়ূখ রঞ্জন ঘোষে অতিষ্ঠ হয়ে উঠছে কলকাতাবাসী। পহেলগাঁওয়ে নৃশংস হত্যাকাণ্ডের পর সেকুলারদের দেশ থেকে বের করে দেবেন বলেও লাফালাফি করেছেন চ্যানেলে। সেই নিয়ে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় ময়ূখ রঞ্জন ঘোষের নামে এফআইআরও হয়েছে বলে খবর। শুধু তাই নয়, অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ইঙ্গিতে ময়ূখ রঞ্জন ঘোষকে গাধা বলতেও ছাড়েননি। তার নামে মলম বিক্রেতা তকমা তো আগেই দেওয়া হয়েছে। ময়ূখ রঞ্জন ঘোষ ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সংবাদ উপস্থাপক। ময়ূখ রঞ্জন ঘোষ নিজের সংবাদ উপস্থাপনার ধরন নিয়েই যার পর নাই সমালোচিত এবং আলোচিত তিনি। এবার তাঁকেই একহাত নিয়েছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। শুক্রবার দুপুরে এক ফেসবুক পোস্টে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী লিখেছেন, ধরুন একটা গাধার নাম দিলেন ময়ূর আর তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন, তাহলে পুরোটা হলো ময়ূর রঞ্জন। ঋত্বিকের সেই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়। কেউ কেউ দাবি করছেন বছরের সেরা স্যাটায়ার পোস্ট এটা, অর্থাৎ ময়ূরকে পরোক্ষভাবে গাধা বলে সম্বোধন করেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। কখনো লাফিয়ে, কখনো দৌড়ে, চিৎকার চেঁচামেচি করে সংবাদ উপস্থাপনা করে আলোচনায় থাকেন কলকাতার ময়ূখ রঞ্জন ঘোষ। কিন্তু পহেলগাঁওয়ে নৃশংস হত্যাকাণ্ডের পর তার হিন্দু মুসলিম করে প্রকাশ্যে বিভাজনমূলক সংবাদ উপস্থাপন, এমনকি সেই সূত্রে সেকুলারদের পর্যন্ত দেশ থেকে বের করে দেওয়ার হুমকিতে সকলের সহ্যের সীমা একেবারে ছাড়িয়ে যায়। কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বারের বাইরে গত শুক্রবার বিক্ষোভ দেখিয়েছিলেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের একটা অংশ। সেই সময় বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং স্লোগান দেওয়ার ঘটনায় আদালত অবমাননার মামলা করতে চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেছেন বার অ্যাসোসিয়েশনের কয়েকজন আইনজীবী। প্রধান বিচারপতি এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আদালত অবমাননার মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। প্রধান বিচারপতির মন্তব্য, প্রথমত আদালত এবং বিচারপতির বিরুদ্ধে এমন কোনো আচরণ করা যায় না। রায় পছন্দ না হলে উচ্চতর আদালতে আবেদন করুন, এইভাবে বিক্ষোভ দেখাবেন কেন? স্পষ্ট ভাষায় বলছি, এই কাজ করা যায় না, এদের সকলকে চিহ্নিত করতে হবে। মামলাকারী আইনজীবীদের বক্তব্য, ওই ঘটনায় আইনজীবীদের অনেকেই আতঙ্কিত। বিচারপতি এবং আইনজীবীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করা হয়েছে। ওই এলাকায় 144 ধারা ছিল, তারপরেও কিভাবে এত জমায়েত হলো? কেন পুলিশ কোনো পদক্ষেপ করল না? পুলিশ দর্শকের মতো দাঁড়িয়ে দেখেছে। প্রায় 4 ঘন্টা ধরে ওই বিক্ষোভের ঘটনা ঘটেছে। বিচারপতি বসুর ছবি পা দিয়ে মারিয়েও দিয়েছেন বিক্ষোভকারীদের একটা অংশ। ওই আইনজীবীদের আবেদন, পুলিশ কমিশনারকে রিপোর্ট দিতে বলা হোক, জানতে চাওয়া হোক কেন বিচারপতি এবং বিচার ব্যবস্থাকে বারবার নিশানা করা হচ্ছে। এর আগে বিচারপতি রাজাশেখর মান্থা সম্পর্কেও অবমাননাকর মন্তব্য করা হয়েছিল। তাদের অভিযোগ, বিক্ষোভকারীদের 2 জনকে চিহ্নিত করা গিয়েছে। পহেলগাঁওয়ে হিন্দু হত্যার প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠেছেন আসাদুদ্দিন ওয়াইসি। পাকিস্তান আইসিসের উত্তরসূরি বলে পড়শি দেশকে তোপ দেখেছেন আসাদুদ্দিন ওয়াইসি। পহেলগাঁও হামলায় এইভাবেই নিন্দা জানিয়েছেন তিনি। ধর্মীয় পরিচয়ের জন্য নিরীহ মানুষকে হত্যা করা ইসলামের আদর্শ নয় বলেও জানিয়েছেন তিনি। পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে এআইএমআইএম সুপ্রিমো বলেছেন, পরমাণু যুদ্ধের ভয় দেখাবেন না। পাকিস্তানের বাজেটের চেয়ে ভারতের সামরিক বাজেট অনেক বেশি। রবিবার পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি ভারতকে হুমকি দেন। হুমকির সুরে বলেছেন, 130টা পরমাণু মিসাইল ভারতের দিকে নিশানা করা আছে। এই মন্তব্যের পাল্টা তোপ দেখেছেন ওয়াইসি। মহারাষ্ট্রের একটা সভা থেকে তিনি বলেছেন, তোমরা কোন ধর্মের কথা বলছো? তোমাদের কার্যকলাপ থেকেই বোঝা যায় আসলে আইসিস জঙ্গিদের উত্তরসূরি তোমরা। উল্লেখ্য, পহেলগাঁও হামলার নেপথ্যে পাক মদতপুষ্ট জঙ্গিরা আছে বলে খবর। প্রাথমিক তদন্তে এই হামলায় প্রকাশ্যে পাক যোগের তত্ত্ব উঠে এসেছে, তাই পাকিস্তানকে জঙ্গিদের সঙ্গে তুলনা করেছেন ওয়াইসি। 22শে এপ্রিল পহেলগাঁও হামলায় 22 জন পর্যটক মারা যান। পাক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার যোগ রয়েছে বলে মনে করছে নয়াদিল্লি।
এই আবহেই পাকিস্তানকে হুঁশিয়ারি AIMIM সুপ্রিমোর। জনসভা থেকে তিনি বলেছেন, পাকিস্তান ভারতের থেকে আধ ঘন্টা নয় অর্ধ শতাব্দী পিছিয়ে রয়েছে। আমাদের সামরিক বাজেট তো পাকিস্তানের গোটা বাজেটের থেকে বেশি। তাই পাকিস্তানি নেতারা ভারতকে পরমাণু যুদ্ধের ভয় দেখাবেন না। পহেলগাঁও হামলার পর সরকারের পাশে থাকারও বার্তা দিয়েছেন আসাদুদ্দিন ওয়াইসি। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে বড় জয় পেয়েছে বামেরা, শক্তি বাড়িয়েছে ABVPও। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে গড় ধরে রেখেছে বামেরা, কিছুটা হলেও শক্তি বাড়িয়েছে ABVP। দীর্ঘদিনের খরা কাটিয়ে ABVP জিতেছে একটা পদে। বামগড়ে গেরুয়া শিবিরের এটা একটা বড় জয় বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। জানা গিয়েছে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে বামপন্থী প্রার্থীরা 4টে কেন্দ্রীয় প্যানেলের পদের মধ্যে 3টেতে জিতেছে, ABVP জিতেছে একটাতে। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলে দেখা গিয়েছে যে সভাপতি, সহসভাপতি এবং সাধারণ সম্পাদক পদে জিতেছে বামপন্থী প্রার্থীরা, ABVP জিতেছে জয়েন্ট সেক্রেটারি পদে। পহেলগাঁও ঘটনার জেরে ধর্মীয় পরিচয়ের কারণে এবার পুলিশের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের পুলিশের উপর আক্রমণ শুরু হয়েছে। মধ্যপ্রদেশের ভোপালের রানী কমলাপতি স্টেশনের, যার পুরনো নাম ছিল হাবিবগঞ্জ স্টেশন, সেই হাবিবগঞ্জ স্টেশনে রেলওয়ে পুলিশের এক উর্দিধারী কর্মীর ওপরে হামলা হয়েছে। পুলিশের সূত্রকে উদ্ধৃত করে দৈনিক ভাস্কর পত্রিকা জানিয়েছে, 3 জন তরুণ একজন রেলওয়ে পুলিশ কনস্টেবলের ওপর হামলা চালিয়েছে। ওই তরুণরা তার ইউনিফর্ম ছিঁড়ে ফেলেছে। তরুণেরা তাকে গালিগালাজ এবং আপত্তিকর ধর্মীয় মন্তব্য করেছে। আক্রান্ত ওই পুলিশ সদস্যের নাম নজর দৌলত খান। গত শনিবার রাত 2টোর দিকে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। পুলিশ অভিযুক্ত তরুণদের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে, বাকি 2 জন এখনও পলাতক। তারা নেশাগ্রস্ত ছিল বলে পুলিশ সূত্র জানিয়েছে। ভারতে 16টা পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ, বিবিসিকেও সতর্ক করেছে ভারত। পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে প্ররোচনামূলক এবং ধর্মীয়ভাবে সংবেদনশীল কন্টেন্ট প্রচারের অভিযোগ এনে ভারত সরকার 16টা পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে, যেগুলোর মোট 63 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। সোমবার 28 এপ্রিল এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। সরকারের সূত্র অনুযায়ী এই ইউটিউব চ্যানেলগুলোকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে সংবাদ সংস্থা ডন, সামা টিভি, REY নিউজ, বল নিউজ, রাফতার, জিও নিউজ এবং সুনো নিউজের ইউটিউব চ্যানেল। এছাড়া পাকিস্তানি সাংবাদিক ইরশাদ ভাট্টি, আসমা সিরাজি, উমর চিমা এবং মুনিব ফারুকের ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করা হয়েছে। অন্যান্য নিষিদ্ধ চ্যানেলগুলোর মধ্যে রয়েছে দ্য পাকিস্তান রেফারেন্স, সামা স্পোর্টস, উজির ক্রিকেট এবং রাজিনামা। সরকারি সূত্রে জানানো হয়েছে, এই ইউটিউব চ্যানেলগুলো ভারত সরকার, সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য এবং প্ররোচনামূলক কন্টেন্ট ছড়িয়ে দিয়েছে। পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় 25 জন পর্যটক এবং এক কাশ্মীরি নিহত হয়েছেন। এদিকে ভারত সরকার বিবিসিকে সতর্ক করেছে একটা শিরোনাম নিয়ে, যে শিরোনামে ছিল, কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ভারতীয়দের জন্য ভিসা স্থগিত করেছে। কয়েকজন সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন যে এই শিরোনামটা এমনভাবে লেখা হয়েছে যেন ভারতই পর্যটকদের হত্যা করেছে। এছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপার্টমেন্ট বিবিসিকে জানিয়েছে, তাদের এক প্রতিবেদন দেশের প্রবল অনুভূতিতে আঘাত করেছে। সংবাদ সংস্থাটাকে একটা আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে, যাতে সন্ত্রাসীদের মিলিট্যান্ট হিসাবে উল্লেখ করা হয়েছে। সরকার সূত্রে জানানো হয়েছে, বিবিসির রিপোর্টিং নজরদারিতে রাখা হবে। জাতীয় শিক্ষানীতিতে বড় বদল, বাদ গেল মুঘল যুগ, যোগ হয়েছে ভারতের হিন্দু ঐতিহ্য এবং মহাকুম্ভ। NCERT সিলেবাসে বদল করা হয়েছে। 7ম শ্রেণীর বই থেকে বাদ গিয়েছে মুঘল এবং দিল্লি সুলতানির অধ্যায়। সেখানে যোগ করা হয়েছে ভারতীয় হিন্দু ইতিহাস, ভৌগোলিক পরিসংখ্যান এবং মহাকুম্ভকে। এখানেই শেষ নয়, সরকারের নানা উন্নয়নমূলক কাজকে তুলে ধরা হবে বলেও জানা গিয়েছে। সেখানে বেটি বাঁচাও বেটি পড়াওয়ের মতো প্রকল্পগুলো থাকছে। নতুন সিলেবাস
জাতীয় শিক্ষানীতির অন্তর্গত করা হয়েছে। চলতি সপ্তাহেই এই কাজটা করা হলো। ভারতীয় ঐতিহ্য, দর্শন, জ্ঞান, ব্যবস্থা এবং স্থানীয় কাজকে সিলেবাসে তুলে ধরা হয়েছে। এনসিইআরটির এক কর্তা জানিয়েছেন, এটা প্রথম ধাপে সিলেবাস বদল করা হলো, পরবর্তীকালে কয়েক মাসের মধ্যেই দ্বিতীয় ধাপটাও করা হবে। তবে তারা সিলেবাস নিয়ে বিশেষ কোনো কথা বলেননি। এর আগেও এনসিইআরটি সিলেবাস থেকে কয়েকটা অধ্যায়কে বাদ দেওয়া হয়েছিল। সেখানে মুঘল, দিল্লির সুলতানি, তুগলক, খলজির অধ্যায়গুলো ছিল। তবে এবার একেবারে সিলেবাস থেকে এই অধ্যায়গুলোকে সরিয়ে দেওয়া হলো। অন্যদিকে সমাজবিজ্ঞানে ভারতীয় সভ্যতার দিকে জোর দেওয়া হয়েছে। ভারতের ইতিহাসের মধ্যে মগধ, মৌর্যদের গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া সিলেবাসে বিভিন্ন ধর্মকে নিয়ে একটা আলাদা অধ্যায়কেও যোগ করা হয়েছে। ভূগোল বইতে জ্যোতির্লিঙ্গ, চারধার যাত্রা, শক্তিপীঠের অধ্যায়কে যুক্ত করা হয়েছে। এছাড়া ভারতের বিভিন্ন নদী এবং পাহাড়ের বৈশিষ্ট্যকেও যোগ করা হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলে একটা গুরুত্বপূর্ণ বন্দরে শনিবার ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে 18 জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় 700 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। রবিবার 27 এপ্রিল বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, শনিবার সকালে দক্ষিণ ইরানের বান্দার আব্বাস শহরের কাছে অবস্থিত দেশের বৃহত্তম বাণিজ্যিক বন্দর শাহিদ রাজাইতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের আঘাতে পার্শ্ববর্তী ভবনের জানালা এবং ছাদ উড়ে যায়। বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের কম্পনে 50 কিলোমিটার দূর থেকেও অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, ওমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের তৃতীয় দফার পারমাণবিক আলোচনা শুরু হওয়ার সময় বন্দরের শহীদ রাজাই অংশে বিস্ফোরণটা ঘটেছে। তবে দুটো ঘটনার মধ্যে কোনো যোগসূত্রের ইঙ্গিত পাওয়া যায়নি। ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফরি শাহিদ রাজাইতে কন্টেইনারে রাসায়নিকের দুর্বল মজুদকে বিস্ফোরণের জন্য দায়ী করেছেন। তিনি বলেছেন, বিস্ফোরণের কারণ ছিল কন্টেইনারের ভেতরে থাকা রাসায়নিক। তবে ইরানের একজন সরকারের মুখপাত্র বলেছেন, রাসায়নিকগুলো সম্ভবত বিস্ফোরণের কারণ হলেও এখনও সঠিক কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দেশটার সঙ্গে তৃতীয় দফায় বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। শনিবার ওমানের রাজধানী মাস্কাটে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছে দুদেশই। একই সঙ্গে আগামী সপ্তাহে আবারও আলোচনায় বসার বিষয়ে একমত হয়েছে তারা। শনিবার এই বৈঠকের নেতৃত্ব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ। বৈঠকের পর পরিচয় প্রকাশ না করার শর্তে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, আলোচনা ইতিবাচক এবং ফলপ্রসূ হয়েছে। আর আব্বাস আরাগচি বলেছেন, আগামী বৈঠকে দুদেশের মধ্যে বিভিন্ন মতপার্থক্য কীভাবে আরও কমানো যায় তা যাচাই বাছাই করে দেখবেন তারা। চীনকে পাশে পেয়ে মনোবল বেড়েছে পাকিস্তানের। আনন্দবাজার.কমের খবরে বলা হয়েছে, পহেলগাঁও নিয়ে ইসলামাবাদে কথা বলে ভারতকেও বার্তা দিয়েছে বেইজিং। পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় জঙ্গি হামলার ঘটনায় 26 জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে তাদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে ভারত সরকার। এই পরিস্থিতিতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন। পহেলগাঁও কাণ্ডের পরবর্তী পরিস্থিতিতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন। রবিবার ইসলামাবাদে ফোন করেছিলেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। পাক বিদেশমন্ত্রী ইশাক দারের সঙ্গে ফোনে কথা হয়েছে তারপর এই পহেলগাঁওয়ের ঘটনা এবং কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ভারতকে বার্তা দিয়েছেন ওয়াং ই। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার জন্য পাকিস্তান যে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে আসছে, চীন সেটাকে সমর্থন করেছে। চীনের বিদেশমন্ত্রী জানিয়েছেন, পাকিস্তান সরকারের সন্ত্রাস বিরোধী অবস্থানকে তারা সমর্থন করেন। চীন বরাবরই পাকিস্তানের পাশে ছিল, আছে এবং থাকবে। শক্তিশালী বন্ধুকে পাশে পেয়ে পহেলগাঁও আবহে পাকিস্তানের মনোবল কিছুটা বাড়ল বলে মনে করছেন কূটনীতিকরা, এমনটাই লেখা হয়েছে আনন্দবাজার.কমে। শান্তি বৈঠক চলাকালীন পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে বিস্ফোরণ ঘটনায় এখনও পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত আরও অনেকে। সোমবার দুপুরে দক্ষিণ ওয়াজিরিস্তানে স্থানীয় শান্তি কমিটির একটা বৈঠক চলছিল। সেই সময় বিস্ফোরণে কেঁপে ওঠে চারদিক। বিস্ফোরণের অভিঘাতে কমপক্ষে 7 জনের মৃত্যু হয়। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের। পাক পুলিশের আধিকারিক উসমান ওয়াজির
সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, ওয়াজিরিস্তানের একটা ভবনে শান্তি বৈঠক চলছিল, বিস্ফোরণের ফলে ওই বহুতলের একটা অংশ ধসে পড়ে, তাতেই মৃত্যু হয় 7 জনের। বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন। তবে এই হামলার নেপথ্যে কারা ছিল তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। একদম শেষে আরেকবার বলি, আমাদের দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর, আড়ালে থেকে যাওয়া খবর, অর্থাৎ যেসব খবর প্রাতিষ্ঠানিক মিডিয়া প্রকাশই করে না, আড়ালে থেকে যাওয়া সেই সব খবর, রাজনীতি, শিক্ষা, চাকরি, ধর্ম, খাওয়া দাওয়া, খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন, অশ্লীলতাবর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতাবর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয়। গুরুত্বপূর্ণ এইসব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন, আর কামনা করি সকলে খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।